দেখেন বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পর রফিক আজাদ বলেছিলেন, বাদ দে হারামজাদা নাহলে তোর মানচিত্র চিবিয়ে খাবো। আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর বাংলাদেশের উচ্চশিক্ষিত ছাত্র সমাজকে বলতে হচ্ছে যে আমাদের কর্মসংস্থান দিই, নাহলে তোর এই স্বাধীনতা চিবিয়ে খাবো। দেখেন বাংলাদেশের ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষার যে আশ্রয়স্থল, সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার কিন্তু আমাদের যে যৌক্তিক আন্দোলন, যে বয়স বৃদ্ধির যে যৌক্তিক আন্দোলন এবং বাংলাদেশের যে উচ্চশিক্ষিত বেকার প্রকট একটা আকার ধারণ করেছে, তা নিয়ে কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তিনি কিন্তু কলাম লিখেছেন। আজকে আসিফ নজরুল স্যার দায়িত্ব নেওয়ার পর তিনি কেন আমাদের এই যৌক্তিক আন্দোলন, যে আমাদের বয়স বৃদ্ধির যে একটা যৌক্তিক আন্দোলন এবং ছাত্র সমাজ এবং বেকারত্বের যে একটা প্রকট আকার ধারণ করেছে, তা নিয়ে তিনি কেন নীরবতা পালন করছেন, সেই বিষয়ে আমাদের কোনো বোধগম্য হচ্ছে না। আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সকল নেতৃত্ব প্রদানকারী নেতাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আমরা তো আপনাদের মতো একটা সৌভাগ্যবান এত প্রজন্ম না। আপনারা অনার্স মাস্টার শেষ করার পর বাংলাদেশকে একটি ফেসিবাদী দেশ থেকে একটি স্বাধীন এবং সুশাসন বাংলাদেশ আপনারা পেয়েছেন, যেটা আমরা পাইনি। আমরা অনার্স মাস্টার শেষ করার পর আমাদের সম্মুখীন হতে হয়েছে, আমরা সম্মুখীন হয়েছি যে বিশ্ব করোনা নামক একটা মহামারীর মাধ্যমে। আমরা আক্রান্ত হয়েছি যে বাংলাদেশের যে ফেসিবাদী সরকারের তথাকথিত ছাত্র সংগঠন নামে সন্ত্রাসী সংগঠন, এই ছাত্রলীগের প্রশ্ন ফাঁস এবং ছাত্রলীগের ডিভাইস ব্যবহারের মাধ্যমে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাতে আমরা আক্রান্ত হয়েছি। আমরা আক্রান্ত হয়েছি যে পিএইচির মতো একটা স্বচ্ছ জায়গাতে প্রশ্ন ফাঁসের যে আক্রান্ত, সেখানে আমরা আক্রান্ত হয়েছি। আপনারা তো এই সকল সেক্টরে কোনো সময় আক্রান্ত হননি, তাই আপনারা আমাদের যে আর্তনাদ, সেই আর্তনাদ দেখে আপনারা পরিহাস করেন। দেখেন বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো একটা তথ্য প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে 2024 সালে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো একটা জরিপ তারা প্রকাশ করেছে। যে জরিপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে প্রায় 26,40,000 মতো বেকার রয়েছে এবং বাংলাদেশের যে মোট শ্রমশক্তি রয়েছে, সেই মোট শ্রমশক্তির হচ্ছে 7,22,80,000। এই মোট শ্রমশক্তি 7,80,22,000-এর মাধ্যমে শ্রমশক্তির বাহিরে জনগোষ্ঠী হচ্ছে প্রায় 4,95,10,000 মানুষ। আপনারা কীভাবে চিন্তা করেন যে রাষ্ট্র আপনারা পুনর্গঠন করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, যেখানে মোট শ্রমশক্তির 4,95,10,000 মানুষকে আপনার বাইরে রাখবেন, তাদের জন্য কোনো কর্মসংস্থান করবেন না, তাদেরকে কোনো পুনর্বাসন করবেন না, তাদেরকে বাইরে রেখে আপনার রাষ্ট্রে কী করে সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠন করার সিদ্ধান্ত নেন? দেখেন আমরা যারা আজকে বয়সের দ্বারা আক্রান্ত হচ্ছি এবং আমরা যারা আমাদের দক্ষতা এবং প্রজ্ঞা থাকার সত্ত্বেও এই ফেসিবাদী সরকারের আমলে আমরা যেটা প্রয়োগ করে আমাদের সাক্ষরতা বহন করতে পারছি না, তাদের অবস্থাও তো আপনাদের একটু লক্ষ্য করতে হবে। আজকে আমরা উচ্চশিক্ষিত বেকার যারা বাংলাদেশ আছি, তাদের অবস্থা যে কি দিনপাত যাচ্ছে, সেটা হয়তো আপনাদের সামনে বলে এসে বোধগম্য হবে না। আজকে আমরা পরিবারের সদস্যের সামনে একটা বোঝা, পরিবারের সদস্যরা আমাদেরকে মনে করে যে আমরা যেন একটা অভিশপ্ত, আমাদেরকে সমাজে একটা কুণ্ঠাসা ব্যবহার করছে এবং রাষ্ট্র আমাদের সাথে অনাগ্রতা ব্যবহার করছে। তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? যাবার জায়গা কোথায়? সেই যাবার জায়গাটুকু কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, সেই প্রশ্ন আমি আজকে রাষ্ট্র ব্যবস্থার কাছে করে যাচ্ছি। আশা করি আপনারা আমার এই প্রশ্নের উত্তর দিবেন।